ভারতের উত্তর পূর্বের এই সুন্দর জায়গাটার নাম মিজোরাম। মিজোরাম শব্দের অর্থ হল কান্ট্রি অফ হাইল্যান্ড পিপল, আর এই নামের সাথে সামঞ্জস্য রেখেই পুরো রাজ্যটাই একেবারে উঁচু উঁচু পাহাড় দ্বারা পরিবেষ্টিত। তাই মিজোরামের বেশিরভাগ জায়গায় দুর্গম এবং লেস এক্সপ্লোরড। আজ এই পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব মিজোরাম ভ্রমণের যাবতীয় তথ্য। তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। মিজোরাম ভ্রমণে আমরা আইজল থেকে তামডিল হয়ে যাব চম্পাই। সেখান থেকে ঘুরে দেখব ইন্দো মায়ানমার বর্ডার। সেখান থেকে থেনজাওয়াল ঘুরে আইজল ফিরব। এই পুরোটা কভার করতে সময় লাগবে 4 থেকে 5 দিন। মিজোরাম পৌঁছানোর সব থেকে সহজ উপায় হলো ফ্লাইটে আইজল পৌঁছানো। একটু আগে থেকে ফ্লাইটের টিকিট কাটলে ভাড়া মোটামুটি 2500-এর আশেপাশে থাকে। তাছাড়া কলকাতা থেকে ফ্লাইটে মিজোরাম পৌঁছতে সময় লাগে 1.5 ঘন্টা মতো। কলকাতা থেকে ট্রেনে সরাসরি মিজোরাম যাওয়ার কোনো উপায় নেই। আমরা কলকাতা থেকে সকালের ফ্লাইট ধরে সকাল 9টার মধ্যেই আইজলের লেংপুই এয়ারপোর্টে এসে পৌঁছলাম। ঝকঝকে একটা দিনে আমরা এসে পৌঁছেছি আইজল এয়ারপোর্টে, আর পিছনে রয়েছে এরকম পাহাড়ের ভিউ, ভীষণ সুন্দর লাগছে। নর্থ ইস্টে ঘুরতে আসলে আপনার কাছে কিন্তু ইনার লাইন পারমিট থাকাটা মাস্ট। তো আমাদের কাছে আগে থেকে অনলাইনে ইনার লাইন পারমিট রয়েছে, না হলে আপনারা এসেও এখানে করতে পারেন। ওই যে কাউন্টার রয়েছে, স্বভাবতই তার সামনে ভিড়টা দেখতে পাচ্ছেন, আর আমরা আগে থেকেই করে রেখেছি। আমরা এখন পৌঁছে গেছি আইজল এয়ারপোর্টে, আর এয়ারপোর্টের বাইরে কিন্তু অনেক গাড়ি পাওয়া যায়। যদিও আমাদের গাড়ি কিন্তু ঠিক করা রয়েছে, আর আমরা সেই গাড়ি নিয়েই এখন এগিয়ে যাব কিন্তু অনেক দূরে, সেটা হচ্ছে চম্পাই সাইডে। এয়ারপোর্ট থেকে বেরিয়েই বেশ কিছু দোকান আছে। আমরা এখানেই ব্রেকফাস্ট করব ঠিক করলাম। এয়ারপোর্ট থেকে বেরিয়েই আমরা রোড সাইড একটা রেস্তোরাঁয় চলে এসেছি ব্রেকফাস্ট করব বলে। ব্রেকফাস্টের অপশন সীমিত, তাই জন্য আমরা চাউ নিয়েছি ব্রেকফাস্টে। এখন দেখা যাক এখানকার স্টাইলে কীরকম চাউ সার্ভ হয় আমাদের সামনে। এসে গেছে এগ চাউমিন, আর তার সাথে একটা এরকম সুন্দর স্যুপ। আমি তার সাথে একটা লঙ্কার লোকাল আচার দেখে লোভ সামলাতে না পেরে সেটাই নিয়ে নিয়েছি ব্রেকফাস্টেও লঙ্কার আচার। এখানে কিছু লোকাল জিনিস বিক্রি করছে, এগুলো হচ্ছে কনসেন্ট্রেট লেমনেড বলছে। এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে লোকাল, এগুলো ব্যাম্বু স্যুটস এখানের। লেংপুই এয়ারপোর্ট থেকে আইজলের দূরত্ব 31 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। তবে পুরোটাই কেমন জ্যাম থাকবে তার উপর নির্ভর করে। মিজোরামে কিন্তু আপনি চাইলেই পথের মাঝে যে কোনো জায়গায় খাবারের দোকান পাবেন না। আমরা তাই একটা ছোট্ট জনপদ দেখে লাঞ্চ করে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। এখানে ট্র্যাডিশন হলো খাবারগুলো বড় বাটিতে করে দেওয়া হয়, যতটা প্রয়োজন সেখান থেকে তুলে নিতে হবে। লাঞ্চ করতে আমরা নিয়ে নিয়েছি লোকাল থালি। অভিব্রতর জন্য রয়েছে চিকেন, আর আমার জন্য রয়েছে অমলেট। ডাল চিকেন অমলেট এটা তো আমরা নিজেরাই চিনতে পেরেছি, কিন্তু বাকি জিনিসগুলো আমাদের একদমই চেনা ছিল না। এগুলো সবই লোকাল ডিশ। এটা হচ্ছে ব্যাম্বু স্যুট, এটা হচ্ছে একটা ফ্রুটের লিফ। তো ওই দুটো কীরকম খেতে ওটা জানতেই আমি বেশি এক্সাইটেড, কারণ এগুলো তো আমাদের চেনা খাবার দাবার। আর অবশ্যই সাথে রয়েছে সেই সকালে খাওয়া লঙ্কার আচারটা। এটাই এসে আমি খুঁজছিলাম, কারণ সকালে খেয়ে খুব ভালো লেগেছে। এখন এই সব দিয়ে আমরা লাঞ্চ করব। আমরা আবার এগিয়ে চললাম। নর্থ ইস্টে ভ্রমণের ক্ষেত্রে দেখেছি এখানে যে জায়গায় জায়গায় সাইট সিইং এর খুব অপশন আছে তা কিন্তু নয়, বরং চলার পথের পুরো প্রকৃতিটাই অসম্ভব সুন্দর, যা পথের ক্লান্তিকে নিমেষে দূর করে দেয়।
সাইটওয়াল ডিস্ট্রিক্ট, ওখানেই আমরা লাঞ্চ করেছিলাম। এখন আমরা আবার এগিয়ে যাচ্ছি। এখান থেকে ভিউটা একবার দেখুন, দূরে পাহাড়ের কোলে ওই যে ঘরবাড়িগুলো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে দেখতে ভারী ভালো লাগছে। কখনো মেঘ খেলা করে যাচ্ছে, আবার মাঝখান দিয়ে সূর্যের আলো যখন পড়ছে একটা অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য তৈরি হচ্ছে। আমরা এখন রয়েছি সাইটওয়াল ডিস্ট্রিক্টে। সাই মানে হচ্ছে হাতি, টুয়াল মানে গ্রাউন্ড, তার মানে হাতির বিচরণ ক্ষেত্র বলা যেতে পারে। সাইটওয়াল থেকে 8 কিলোমিটার দূরে রয়েছে টামডিল লেক, যেটা মিজোরামের সবথেকে বড় লেক। আমরা অবশ্য আজ তামডিল যাব না, ফেরার দিন যাব। আজ আমরা যাব আইজল থেকে 154 কিলোমিটার দূরের চম্পাই। মিজোরামে চলতে চলতে আপনি কিন্তু প্রত্যেকটা দোকানে এরকম লেমনেড দেখতে পাবেন, আর তার সাথে আরেকটা যেটা দেখতে পাবেন, পান। এখানকার মানুষজন পান খেতে ভীষণ ভালোবাসেন। পানের প্রসঙ্গে পরে আসছে, আপাতত আমরা মজে আছি লেমনেডের ব্যাপারটায়। এই যে লেমনেড কি করে তৈরি হয় সেটা দেখার জন্য আমরা এখন এখানে দাঁড়িয়ে পড়েছি। আসুন আপনাদের দেখাই কিভাবে এই লেমনেড তৈরি হয়। এই বস্তা ভর্তি এগুলো যেগুলো দেখছেন, এখানে সব লেবু রয়েছে। এই যে এখানে লেবু দেখুন, সব লেবুগুলো ধোয়া হচ্ছে। এখানে ওই যে লেবুগুলো যেগুলো ধোয়া হয়ে গেছে সেগুলো আনার পর এইরকম একটা যন্ত্রের মাঝখানে রেখে সেগুলোকে পিষে তার থেকে রস বের করা হচ্ছে। তো আমিও একবার চেষ্টা করে দেখি যে আমি লেবুর রস আদৌ বের করতে পারি কি পারি না। দেখা যাক হয় কিনা। দোকানের মালিক নিজে আমাদের জন্য 2 কাপে ফ্রেশ লেবুর রস দিলেন টেস্ট করার জন্য। থ্যাংক ইউ। পেশাই তো অনেক হলো, কিন্তু খেয়ে তো দেখতে হবে কেমন। তো আমি একটু আগে যে পিষছিলাম লেবুগুলো, সেই লেবুর রস এখন হাতে এই গ্লাসে এসে গেছে, খেয়ে দেখি। লেবুর রস তো লেবুর রসের মতোই হবে, প্রচন্ড টক, মাথার চুল থেকে পায়ের নখ অব্দি পুরো টকে গেল মনে হচ্ছে। এই ফ্রেশ লেবুর রস জারে ভর্তি করে রেখে দেওয়া হয় পরে খাওয়ার জন্য, যা 1 বছর অবধি মোটামুটি থেকে যায়। अच्छा 1 साल रह जाएगा ना? बाप रे। প্রায় বিকেলের দিকে আমরা চম্পাই এসে পৌঁছলাম। এদিকে ভারতের শেষ বড় শহর চম্পাই, এরপরই মায়ানমার। ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওগুলো মায়ানমারের পাহাড়। আমরা আগামীকাল ওখানেই যাব। আজ আমাদের রাত্রিবাস চম্পাই শহরে মিজোরাম ট্যুরিজমের টুরিস্ট লজে। সারা দিনের জার্নির পর আমরা এখন এসে পৌঁছে গেছি চম্পাই টুরিস্ট লজে। এটা গভর্নমেন্টের প্রপার্টি, এবং টুরিস্ট লজে পৌঁছেই যেটা ব্যাপার সেটা হচ্ছে পাওয়ার কাট। তাই জন্য এখন ইনভার্টারে চলছে, একটাই লাইট জ্বলছে ঘরে। আর এই যে প্রপার্টিটা, এটা সম্বন্ধে বলি, এটা সেই গভর্নমেন্টের প্রপার্টিগুলো যেরকম হয়, একটু পুরনো ধাঁচের, ভেতরটা পুরো কাঠের একটা স্ট্রাকচার রয়েছে। এরকম 2টো বেড রয়েছে, সিঙ্গেল বেড রয়েছে 2টো। এই দিকটায় সোফা রয়েছে, আর রয়েছে একটা টেবিল, তার সাথে এদিকটা একটা কাবার্ড রয়েছে, আর এখানে রয়েছে ব্যালকনি। এখন অন্ধকারে বাইরে বিশেষ কিছু দেখা যাচ্ছে না, সকালবেলাতে এখান থেকে ভিউটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন চলে এসেছি ডাইনিং হলে। আর আমরা যেহেতু এবার বেড়াতে এসেছি নর্থ ইস্ট, তাই জন্য বুঝতেই পারছেন নর্থ ইস্টের ব্যাপারটাই হলো এরকম যে সন্ধে নামে তাড়াতাড়ি। তাই এখানে ডিনারটাও ওনারা সার্ভ করেছেন অনেক তাড়াতাড়ি, মানে 7টা বাজে সবে, এখনই ডিনার এসে হাজির। তো ডিনারে রুটি চেয়েছিলাম, সেটা অ্যাভেলেবেল নয়, ভাত এসছে, ভাত, ডাল, তরকারি, ডিম, এই দিয়ে আমরা ডিনারটা করব। এই কৌটোটায় সেই আচারটা আছে কিনা আমি উঁকি মেরে দেখে নিয়েছি, কিন্তু নেই, ওটাকে আমরা মিস করছি। নর্থ ইস্টে বেড়াতে এসে ওই আচারটার আমরা প্রেমে পড়ে গেছি।
গুড মর্নিং। আমরা তো কালকে ছিলাম চম্পাইতে এবং এখানের এই গভর্নমেন্ট প্রপার্টিটায় আমাদের কালকে রাত্রিবাস ছিল। আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, আজকে আমরা যাব মায়ানমার সাইডে। সকালের ব্রেকফাস্টটা আমরা কিন্তু সারবো সেখানেই, মানে ফরেনে বসে আমরা ব্রেকফাস্ট করব। বেশ মজাদার লাগছে ব্যাপারটা, যদিও চা পর্ব সারছি চম্পাইতে, মানে ভারতবর্ষে। আমরা এখন রয়েছি চম্পাইতে আর আমরা এখন এগিয়ে যাচ্ছি মায়ানমার বর্ডারের দিকে। জাস্ট বেরিয়ে এই চারদিকের ভিউটা দেখে আমাদের দাঁড়াতে হয়েছে। এই যে সামনের ভিউটা দেখুন, পুরো পাহাড়, আর পাহাড়গুলোর ওপরে কিরকম মেঘ জমে আছে, এই ভিউ দেখে দাঁড়াতেই হতো। আর এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে কসমস গাছ। সামনেই অক্টোবর মাস, তখন এখানে হতে চলেছে কসমস ফেস্টিভ্যাল, আর সেই সময়তেই পুরো গাছগুলো, রাস্তার দুদিকে যে গাছগুলো রয়েছে ফুলে ভরে থাকবে। শুধু এই গাছগুলো নয়, রাস্তার ধারের গাছগুলো নয়, ওই যে দূরে উপত্যকা মালভূমি সেগুলোও সব ফুলে ভরে যাবে। জাস্ট একবার ভাবুন তখন ভিউটা কিরকম হবে। নর্থ ইস্ট ভীষণ সুন্দর, অনেকটাই আনএক্সপ্লোর্ড, কিন্তু এবার ট্যুর প্ল্যানার ব্লগের চোখ দিয়ে আপনারা এক্সপ্লোর করবেন নর্থ ইস্টকে একদম অন্যরকম ভাবে। ভারত মায়ানমার বর্ডার যে জায়গায় অবস্থিত, এই জায়গাটার নাম জোখোথার। চম্পাই থেকে দূরত্ব প্রায় 25 কিলোমিটার। যেতে সময় লাগে 1 ঘন্টা মতো। আমরা এখন এগিয়ে চলেছি মায়ানমারের দিকে, মানে ভারত মায়ানমার বর্ডারের দিকে। আর এই যে দূরে যে যত ঘরবাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের কোলে, এগুলো সমস্তটাই কিন্তু মায়ানমারের। মায়ানমারে প্রবেশের জন্য গভর্নমেন্ট আই কার্ডের প্রয়োজন। আমরা এসে পৌঁছে গেছি ভারত মায়ানমার বর্ডারে। আমরা দাঁড়িয়ে রয়েছি ভারতে, আর এই যে একটা বাউন্ডারি দেখতেই পাচ্ছেন, ওদিকে ওয়েলকাম জানাচ্ছে রিপাবলিক অফ ইউনিয়ন অফ মায়ানমার। তো আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এখানটা হচ্ছে ইমিগ্রেশন সেন্টার, এখান থেকে আমরা ঢুকবো ওদিকে, মানে মায়ানমারের দিকে। ভীষণ এক্সাইটেড, নতুন একটা দেশ, হয়তো সামান্যই একটু যেতে পারবো, কিন্তু কেমন সেখানকার কালচার, সেখানের থেকেও পসরা সাজিয়ে বসেছেন অনেকে, কি আছে সেগুলো দেখার জন্য খুব এক্সাইটেড। এই তো রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট, দেখতেই পাচ্ছেন। আর চলুন এগিয়ে যাওয়া যায়। নিচ দিয়ে বয়ে যাচ্ছে ট্রিয়াও নদী, তার উপরে একটা ব্রিজ। মজাদার ব্যাপারটা দেখুন, এই দিকটা সাদা রং করা আর এদিকটা লাল। এদিকটা হচ্ছে ভারতবর্ষ, আর ঠিক একটুখানি পিছিয়ে গেলেই মায়ানমার। মানে একটা ব্রিজ, দুটো রং, দুটো দেশ। আমরা আধার কার্ড দিয়ে নাম নথিভুক্ত করালাম। এখানে এসে আমরা প্রথমে এন্ট্রি করে নিলাম। এরপরে কিন্তু এখানে প্রচুর বাইক সার্ভিসের লোকজন দাঁড়িয়ে রয়েছে, যারা আপনাদেরকে নিয়ে যাবে রিদিল লেক। এই যে দেখুন এখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে, এদের সবার কিন্তু এখানে গলার মধ্যে আই কার্ড রয়েছে। সেই আই কার্ড দিয়ে কিন্তু এরা নিয়ে যায়, আর আই কার্ডটাই কিন্তু জানান দিচ্ছে যে এরা ওই সার্ভিসটা প্রোভাইড করে। অফিসিয়ালি আমরা এখন রয়েছি মায়ানমারে। চেকিং যে সমস্ত প্রসেস সেগুলো হয়ে গেছে। এখন আমরা মায়ানমারকে যতটুকু ঘুরে দেখা যায়, যতটুকু পারমিশন রয়েছে ঘুরে দেখব। আমরা মায়ানমারে ঢোকার আগে কিন্তু এখানে কারেন্সি এক্সচেঞ্জ করে নিচ্ছি, এই দিদির কাছ থেকে কারেন্সি এক্সচেঞ্জ করছি। তো এখানে আমরা এখন নিয়ে নিয়েছি 6000 টাকা, মানে ভারতের 100 টাকা দিচ্ছি। তো দিদি আমাদেরকে 6000 টাকা দিচ্ছে, 6000 না? গ্রেট গ্রেট। তো এটা নিয়ে কিন্তু আমরা এটা রেখে দেবো কাছে, বা যদি জিনিসপত্র কেনাকাটা করি সেক্ষেত্রে এখানে কাজে লাগাবো। এদিকে রয়েছে কেনবো, এই কেনবোতে করে আমরা এখন যাব কিন্তু রিডিল লেক। হোয়াটস ইউর নেম? Manga. মাংওয়া। ও Manga. মাংওয়া, Manga. গ্রেট গ্রেট গ্রেট। ও না, লেটস গো। কেনবোতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি কিন্তু আমরা মায়ানমারের মধ্যে।
আমরা এখন রয়েছি মায়ানমারে, আর আমরা এখন যাচ্ছি কেনবোতে, একটা অন্যরকম রাইড, নতুন দেশ, নতুন অভিজ্ঞতা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চুটলালতা। আমরা এই কেনবোগুলোতে চেপে চলে এসেছি। আর এই যে কেনবোগুলো, এর একটা বিশেষত্ব হলো এর কিন্তু কোনো ক্লাচ নেই, মানে অ্যাক্সিলারেটর আর তার সঙ্গে গিয়ার এই দুটোর ম্যাচ করেই কিন্তু চালাতে হয়। তো আমাদের যে দাদারা নিয়ে এলেন ওরা কিন্তু বেশ ভালো কিন্তু চালিয়ে নিয়ে এলো। ভালো লাগলো না না? কেনবো রাইড তো আমি খুব এনজয় করলাম, আপনারা আমার সাথে এনজয় করলেন কি? কেনবো রাইড একদম নতুন একটা অভিজ্ঞতা হলো, কি বলুন? আর তার সাথে প্রকৃতিকে নিয়ে তো কিছু বলার নেই, লাজবাব প্রকৃতি, আর সাথে কেনবো রাইড, নতুন দেশ, সব মিলিয়ে একদম সকালটা জমে গেছে। এখন ব্রেকফাস্ট করব। ওই যে বলেছিলাম সকালের চাটা আমরা খেয়ে এসেছিলাম দেশে বসে, আর ব্রেকফাস্ট করব আমরা এখন বিদেশে, মায়ানমারে। ওই যে সামনে রয়েছে রিডিল লেক, আমরা কিন্তু ব্রেকফাস্ট করার পর ওখানে যাব। আর ওই দিকের প্রকৃতিটা দেখুন, অসাধারণ। জাস্ট ঢুকে পড়েছি। না কি দামগুলো দেখে চমকে যাচ্ছ তো? হ্যাঁ। কত টাকা? পুরো দেউলিয়া হয়ে যাবো তো এত হাজার হাজার টাকা দিয়ে যদি খেতে হয়। আরে তোমাকে এখানে আমি বড় লোক বানিয়ে ছাড়বো। দেখো না দামগুলো দেখুন একবার, কত 15,000 ফ্রাইড প্রন, চিকেন স্যালাড 10,000। ওরে বাবা, এত দাম? না, ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা বলো। ব্যাপারটা হচ্ছে এগুলো মায়ানমারের কারেন্সিতে লেখা, ইন্ডিয়ান কারেন্সির দামগুলো পাশে লেখা আছে, যেগুলো অভিব্রত এখন চেপে গেছিল। দেখুন, এবার দেখলে একটুখানি মনে শান্তি লাগবে। এতক্ষণ ভাবছিলাম আমি দেউলিয়া হয়ে যাব। যেটা 10,000 মায়ানমার কিয়াতে, সেটা কিন্তু ভারতীয় টাকায় মাত্র 200 টাকা। তো দাম অনুযায়ী কিন্তু ঠিকঠাকই রয়েছে। কি তুমি এখানে বড় লোক মনে হচ্ছে তো নিজেকে? একটু বড় লোক লাগছে, আর মনে হচ্ছে যে অ্যাফোর্ড করতে পারবো এবার। এখানকার ফেমাস গ্রিন টি, যেটা কিনা ফ্রি অফ কস্ট, তো সেই লিফি ব্যাপার রয়েছে, লিফি গ্রিন টি লেখাই আছে। এখানে রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্নার কাজ চলছে কিচেনে। আমার জন্য চিকেন স্যালাড বলেছি আমি, সেটা প্রিপারেশন চলছে। এখানে অনেকগুলো ড্রিঙ্ক পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু লাইক ফ্রুট জুসের মতোই। এটা দেখুন, এটা লেখাই রয়েছে এখানে, প্রোডাক্ট অফ মিয়ানমার, এখানে লেখাই রয়েছে। তো এটা মিয়ানমারের প্রোডাক্ট। আসলে এখানে যে ফুড ড্রিঙ্কসটা রয়েছে এটা কিন্তু তেঁতুলের, দেখুন ফ্রেশ ট্যামারিন্ড লেখা রয়েছে এখানে। এটাও কিন্তু মায়ানমারেরই প্রোডাক্ট। আমার হাতে রয়েছে চিকেন স্যালাড, আর সঙ্গে দিয়েছে চপস্টিক দিয়ে খেতে পারবো কি? ট্রাই করে দেখি। কোয়াইট গুড। আমার জন্য এসে পৌঁছে গেছে নুডলস, ওপরে এরকম ডিমের পোচ দেওয়া, আর তার সাথে হচ্ছে গরম গরম ধোঁয়া ওঠা স্যুপ। ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে চললাম রিহদিল লেকের দিকে। জোখাতার থেকে 3 কিলোমিটার দূরে মায়ানমারে এই রিহদিল লেক অবস্থিত। এটি মায়ানমারের চীন প্রদেশ। জমি লাইমি মিজো ট্রাইবদের বিশ্বাস, মানুষ মারা যাওয়ার পর তাদের আত্মা এই লেক দিয়েই স্বর্গের পথে পাড়ি দেয়। এই লেকটা উপর থেকে দেখতে হার্ট শেপের মতো। প্রকৃতি এখানে বড়ই সুন্দর। আমরা এবার জোখাতারের দিকে ফিরে চললাম। মিয়ানমার রুপি? Yeah, this is Myanmar, 10,000. 10,000. So 10,000 rupee. Okay. Thank you. Okay, thank you so much. এখানে একটা টাইপের শরবত বানাচ্ছে, সেটা আমি এখানে নিচ্ছি। 100 টাকা দাম বলছে। These are jellies, na? I need one, na? One. This is bread. Thank you. এখান থেকে নিয়ে নিয়েছি আমরা দারুণ দেখতে একটা ড্রিঙ্ক। ভালো সুন্দর খাবার দেখলেই কিরকম মুখটা হাসিতে ভরে ওঠে। এখানে আমরা একটা দোকানে ঢুকে পড়েছি। এই দোকানে কত রকমের যে কুকিজ আর বিস্কিটস রয়েছে, আমরা একটুখানি কনফিউজ কোনটা বাড়ির জন্য নিয়ে যাব। তো
ওয়ালনাট অ্যান্ড চাইনিজ ডেট, মানে আমাদের চেনা একটা ফ্লেভার, নাট আর খেজুর, তাই জন্য এইটাই নেওয়া সেফ মনে হচ্ছে। বাকি আরও মাচা আরও কী কী সব ফ্লেভার রয়েছে সেগুলো বুঝতে পারছি না। মায়ানমার থেকে ভারতে এসে গেলাম। এখানে কিন্তু বেশ আনারস পাওয়া যাচ্ছে। তো আমরা নিয়ে নিয়েছি আনারস, রাস্তার ধারে এরকম ফলের দোকান, ফলের পসরা সাজিয়ে বসে রয়েছেন, আর সেখান থেকে আনারসটা ভীষণ লোভনীয় লাগলো বলে নিয়ে নিয়েছি। প্রচন্ড মিষ্টি আনারসটা। মাঝে একটা ভিউ পয়েন্টে একটু সময় কাটিয়ে আমরা লাঞ্চ করতে চলে এলাম। ঘোরাঘুরির পর আমরা এখানে চলে এসেছিলাম লাঞ্চ করতে। যখন ঢুকলাম তখন বুঝতেই পারছেন হাতে সানগ্লাস, মানে বাইরে প্রচণ্ড রোদ ছিল। ওমা, খাবার রেডি হতে হতে পুরো চারপাশ ঘিরে ধরলো মেঘে, আর প্রচণ্ড বৃষ্টি হলো, মানে একদম এক পশলা বৃষ্টি হলো, কিন্তু চারদিক ভিজিয়ে ঠান্ডা করে দিয়েছে। খাবার এখনও আসেনি, গরম গরম খাবার এসে হাজির হবে। একটু আগে গরমে হাঁসফাঁস করছিলাম, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা লাঞ্চ করব। ভাত, পনিরের তরকারি ও চিকেন কারি দিয়ে লাঞ্চ সেরে নিলাম। চম্পাইতে প্রচুর আঙুরের চাষ হয়। ইচ্ছে ছিল আঙুর বাগান ঘুরে দেখার, কিন্তু এত প্রবল বৃষ্টি হচ্ছে যে সেই প্ল্যান ক্যান্সেল করতে হলো। বৃষ্টি মাথায় নিয়ে আমরা এখন এসে পৌঁছে গেছি চম্পাই ওয়াইনারিতে। ওয়াইনারিতে আমার প্রথম ভিজিট এটা। ঢুকেই ওয়াইনের একটা অদ্ভুত গন্ধ নাকে আসছিল, আর তারপরে যখন এই কর্মযজ্ঞটা দেখলাম তখন তো একবারে হতবাক আমরা তাই ওয়াইন ফ্যাক্টরিতে এলাম ওয়াইন তৈরির প্রসেস দেখব বলে। আঙুরের বাগান থেকে ট্রেতে ভর্তি করে আঙুর আসছে। সেই আঙুর ওয়াইন কোম্পানি প্রথমে ওজন করে সোজা পেশাই মেশিনে চালান করছে। এখানে আঙুর পেশাই হয়ে রস বের করা হয়, তারপর কন্টেনারের মধ্যে প্রসেসিং এর পর ওয়াইন তৈরি হয়। এরপর ওয়াইন বোতলে ভরে লেভেলিং করে কার্টুনে ভরে সেগুলো আবার গাড়িতে করে দোকানের উদ্দেশ্যে পাঠানো হয় বিক্রির জন্য। এরপর আমরা বৃষ্টি মাথায় নিয়েই চম্পাইতে ফিরে এলাম। সন্ধে নামছে চম্পাই শহর জুড়ে। রাতে ভাত, ডাল, ডিম ভাজা, সবজি, স্যালাড দিয়ে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। আজ সকাল সকাল আমরা রেডি হয়ে বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম। নর্থ ইস্টের এই এক সমস্যা, একবার বৃষ্টি শুরু হলে সহজে থামতে চায় না। আজ আমরা যাব থেঞ্জওয়াল। চম্পাই থেকে দূরত্ব প্রায় 212 কিলোমিটার, যেতে প্রায় 6 ঘন্টা মতো সময় লাগবে। তবে পথে আমরা কিছু জায়গা দেখতে দেখতে যাব, তাই থেঞ্জওয়াল পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে। সারা রাত ধরে চলছে বৃষ্টি, তো বৃষ্টি মাথায় নিয়েই আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি। আমরা এগিয়ে যাচ্ছি গাড়ি করে, আর গাড়িতে যেতে যেতে এত অসাধারণ দৃশ্য, বারবার বলছি গাড়িটা থামাও, গাড়িটা থামাও, একটু দাঁড়াই। এখন টি ব্রেক, আর টি ব্রেকে আমরা রোড সাইডের একটা স্টলে দাঁড়িয়েছি। খুব মজা লাগছে, বাইরে বৃষ্টি পড়ছে আর হাতে গরম গরম গ্রিন টি। এখানে আরো বেশ কিছু লোকাল ডিশ পাওয়া যাচ্ছে, সেগুলো ট্রাই করব। বৃষ্টির দিনে এরকম সুন্দর একটা টি ব্রেক একদম জমজমাট। ये क्या है? ये क्या है? What is this? Miso changban. Miso changban. Rice cake. It's like a rice. It's like rice platter. Rice platter. Yeah, we'll take one. Paratha. 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 Aloo chop. Aloo chop. अंडा से बनता है। আমার হাতে রয়েছে চা, আর চায়ের সাথে হচ্ছে ছানবান, মানে মিজো একটা স্ন্যাক্স আইটেম। আচ্ছা, ছান মানে হচ্ছে যেটুকু বুঝলাম বিস্কিট, আর বান মানে স্টিকি 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 বিস্কিট। চায়ের সাথে স্ন্যাক্স, ছানবান, স্টিকি বিস্কিট, যেটা কিনা ওই স্টিকি রাইস যেটা আমরা খাই এখানে, সেটা দিয়ে বানানো। সকালবেলা এখানে কিন্তু অনেক সবজি নিয়ে বসেছে। ছোট ছোট উচ্ছে দেখতে পাচ্ছি, বেগুন রয়েছে, আরও কিছু শাকসবজি রয়েছে। তো এখানে সবজি বিক্রি করছে। এটা একটা ছোট মার্কেট প্লেসের মতো। আর এখানে রয়েছে কিন্তু দোকান, যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম।
এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে স্থানীয় লোকেরা কিন্তু এই সুপুরি আর পানটা খুব খেতে পছন্দ করে। পানের সঙ্গে চুন দিয়ে সুপুরি দিয়ে জাস্ট খেয়ে নেয়। আমরা এখন এসে পৌঁছে গেছি তামদিল লেকের সামনে এবং আমরা রয়েছি তামদিল ওয়েটল্যান্ডে। এটা একটা বায়োডাইভার্সিটি হটস্পট, বিভিন্ন প্রজাতির জীবজন্তু এবং গাছপালা এখানে দেখতে পাওয়া যায়। যারা নেচার এনথুজিয়াস্ট, নেচার রিসার্চার, তাদের জন্য এটা একটা পপুলার ডেস্টিনেশন। এই লেক নিয়ে একটা মাইথোলজিক্যাল স্টোরি রয়েছে। এক দম্পতি মানে স্বামী স্ত্রী এখানে থাকতে শুরু করেন এবং সেই যে ভদ্রমহিলা তিনি ভুল করে একটা বড় সর্ষের গাছকে কেটে ফেলেছিলেন এবং সেখান থেকে যে জল বেরোয় সেইটা থেকেই এই তামদিল লেকের সৃষ্টি। তাম মানে হচ্ছে সর্ষের গাছ আর দিল মানে তো শুনেইছেন লেক, তাই সেই থেকেই তামদিল। গভর্নমেন্ট থেকে তামদিলে নতুন থাকার জায়গা বানাচ্ছে, ভবিষ্যতে হয়তো এখানে থাকাও যাবে। আমরা আবার এগিয়ে চললাম। মাঝে বাক্তাউং নামক একটা জায়গায় পৌঁছে আমরা লাঞ্চ সেরে নিলাম। তারপর চলে এলাম বিশ্বের সবচেয়ে বড় পরিবারের সাথে দেখা করতে। আমরা এখন চলে এসেছি বিশ্বের সবচেয়ে বড় পরিবারের সাথে দেখা করব বলে, আর সেটা রয়েছে মিজোরামের বাকতংয়ে। এই যে বাড়িটা দেখছেন, এখানে আছে মোট 100টা ঘর, যেখানে একসাথে 167 জন থাকেন। পরিবারের কর্তা জিওনা চানা গত হয়েছেন 2021 সালে। তার স্ত্রীর সংখ্যা 39, ছেলে মেয়ে 94 এবং নাতি নাতনি 33 জন। আমরা এবার এগিয়ে চললাম। থেনজল পৌঁছতে সন্ধে হয়ে গেল। আমরা উঠলাম মিজোরাম গভর্নমেন্টের থেনজল টুরিস্ট লজে। কটেজ কটেজ করে বানানো একটু পুরনো গোছের টুরিস্ট লজ। অনেকটা পথ এসেছি, খুব ক্লান্ত। রুটি চিকেন দিয়ে তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়লাম। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। আমাদের রুমের পেছনেই একটা জঙ্গলের মতন জায়গা। একটা জলের স্রোত অবিরাম বয়ে চলেছে, যার শব্দ কাল সারা রাত কানে এসেছে। আজ বৃষ্টিটা ধরেছে। আমরা ঠিক করলাম আজ আগে সাইট সিইং করে আসব। সেই মতো বেরিয়েও পড়লাম। থেনজল টুরিস্ট লজকে বিদায় জানিয়ে প্রথমেই আমরা এসে পৌঁছে গেছি ভানতোয়াং ওয়াটারফলের সামনে। গাড়ি থেকে নামতে নামতেই ওয়াটারফলকে দেখে আমাদের তো পাগল পাগল অবস্থা। গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে চলে এসেছি, ওয়াটারফলের ভিউটা দেখাবো এবার আপনাদেরকে। জাস্ট দেখুন একবার। থেনজল টুরিস্ট লজ থেকে ভানতোয়াং এর দূরত্ব 10 কিলোমিটার। আমরা ভানতোয়াং ঘুরে এগিয়ে চললাম তুইরিহাউ ওয়াটারফলের দিকে। ভানতোয়াং থেকে তুইরিহাউ ওয়াটারফলের ডিস্টেন্স এই 2 কিলোমিটার মতো। আমরা এখন দেখতে যাচ্ছি টুইরিহিয়াও ওয়াটারফল এবং এখন যেখানটা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে টুইরিহিয়াও পার্ক। এই টুইরিহিয়াও
এই নামটার মানেটা ভীষণ সুন্দর। তুই মানে হলো ওয়াটার, রি মানে হচ্ছে সাউন্ড, আর হিয়াও মানে হচ্ছে স্প্ল্যাশ, মানে জলস্রোতের আওয়াজ। তো ওয়াটারফলের কাছে গেলে কীরকম আওয়াজ কানে আসে সেটা দেখার জন্যই এক্সাইটেড। আর এখন এখানটায় যে রয়েছে চারদিকে ঝিঝি পোকার ডাক, এছাড়াও নানা পোকামাকড়ের ডাক, এগুলোই কানে ভেসে আসছে। ওয়াটার সাউন্ড স্প্ল্যাশ একেবারে সঠিক নাম, কারণ জলের স্রোতের ভয়ঙ্কর একটা আওয়াজ এখান থেকেই শোনা যাচ্ছে। আমরা এসে পৌঁছে গেছি ওয়াটারফলের সামনেই। চলুন ওয়াটারফলটা কেমন দেখার জন্য আমরা খুব এক্সাইটেড। ছপাত ছপাত করে জল পেরিয়ে তো এলাম, আর এসে একবারে মুগ্ধ হয়ে গেলাম। উফ, দেখুন কি অবস্থা সামনে, একদম সামনেই ছোঁয়া যাবে মনে হচ্ছে ওয়াটারফলকে, যদিও আমরা সেফ ডিস্টেন্সেই থাকবো। দেখুন জাস্ট ভিউটা, পুরোটা দেখতে পাচ্ছেন না? তো চলুন যাওয়া যাক। ওয়াটারফল দেখে আমরা টুরিস্ট লজে ফিরে এলাম। এখানে রুটি আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। বাই বাই থেনজওয়াল, বাই বাই থেনজওয়াল টুরিস্ট লজ। আমাদের খুব সুন্দর ওয়াটারফলগুলো দেখা হলো, সকাল সকাল ব্রেকফাস্টও হয়ে গেছে। এবার আমরা এগিয়ে চলবো আইজলের দিকে। আমরা আইজলের দিকে ফিরে চললাম। থেনজওয়াল থেকে আইজলের দূরত্ব 100 কিলোমিটার। পথে অনেকগুলো ওয়াটারফল দেখতে পেলাম। পথে পড়লো ট্রপিক অফ ক্যান্সার। আইজলে আমরা উঠলাম আইজল টুরিস্ট লজে। পরিষ্কার ছিমছাম, বেশ সুন্দর। তবে আজ রবিবার, তাই আইজলে আজ সব বন্ধ, তাই আজ আর কিছু ঘুরে দেখা হলো না। আজ সকালে উঠে দেখলাম ওয়েদার আরো খারাপ। মেঘ ঘিরে ধরেছে পুরো আইজল শহরকে। এই ওয়েদারে আশেপাশে কিছু ঘুরে দেখা মুশকিল, না হলে আইজল থেকে রেইক ঘুরে আসা যেত, কিন্তু লাক খারাপ। অগত্যা ব্রেকফাস্ট সেরে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। এয়ারপোর্ট থেকে ফ্লাইটে ফিরে চললাম কলকাতার উদ্দেশ্যে। মিজোরাম ট্যুরের ব্যাপারে কিছু তথ্য। মিজোরাম ভ্রমণের ক্ষেত্রে আইএলপি বা ইনার লাইন পারমিটের প্রয়োজন। সেক্ষেত্রে মিজোরাম ঢোকার কমপক্ষে 7 দিন আগে আইএলপির অ্যাপ্লাই করতে হবে। 7 দিনের জন্য টেম্পোরারি আইএলপি দেওয়া হয়। আইএলপি অ্যাপ্লিকেশনের জন্য পাসপোর্ট সাইজ ফটো ও ভোটার কার্ডের প্রয়োজন। বাচ্চাদের ক্ষেত্রে অভিভাবকের আইএলপি হলেই চলে যায়। কিভাবে মিজোরামে ট্যুরিস্ট লজ বুক করবেন? মিজোরামের ট্যুরিস্ট লজগুলো অনলাইনে বুক করা যায়। মিজোরাম ট্যুরিজমের ওয়েবসাইট থেকে সহজেই লজগুলো বুক করা যায়। ভাড়া মোটামুটি 1000 টাকা থেকে শুরু। মিজোরামে বিভিন্ন জায়গায় শেয়ার গাড়িতে যাওয়া যায়, যদিও সেক্ষেত্রে সময় বেশি লাগে আর সব সময় পাওয়াও যায় না শেয়ার গাড়ি। মিজোরামে জিও মোবাইল পরিষেবা বেশ ভালোই কাজ করে।